রাউজানে ফের যুবদল কর্মীকে গুলি করে হত্যা। ৮ মাসে ৩০,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ করল সরকার। ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির। নিজের পরকে ঢাকতে মেয়ের গোপন ভিডিও ছড়িয়ে দিলেন মা। এবার বিস্তারিত। রাউজানে ফের যুবদল কর্মীকে গুলি করে হত্যা। চট্টগ্রামের রাউজানে ৪ দিনের ব্যবধানে মোহাম্মদ ইব্রাহিম নামে আরও এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ২২ এপ্রিল দুপুর ১টার দিকে রাউজান সদর ইউপির পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডে গাজীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের পিতার নাম মোহাম্মদ আলম। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। এর আগে গত শনিবার রাতে রাউজানের বাগওয়ান গরিব উল্লাহ পাড়ায় খুন হন আরেক যুবদল কর্মী আব্দুল্লাহ মানিক। এ নিয়ে গত ৮ মাসে রাউজানে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজনৈতিক শত্রুতায় এসব হত্যাকাণ্ডের পেছনে প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৩টি সিএনজি চালিত অটোরিকশায় করে আসা একদল দুর্বৃত্ত ইব্রাহিমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। এদিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে চলে যাওয়ার সময় কদলপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির আবুল কালামের ঘরে ভাঙচুর চালায়। এ সময় তার ছেলে মান্নানকে না পেয়ে তার বড় ভাই অটোরিকশা চালক মোহাম্মদ নাইমের পায়ে এবং হাঁটুতে গুলি করে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কারা এ হত্যাকাণ্ডে জড়িত এবং এর নেপথ্যে কী কারণ রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন, ইব্রাহিম এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং কিছুদিন ধরেই রাজনীতিক বিরোধে তিনি টার্গেটে ছিলেন। রাউজান থানার ওসি ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহত ইব্রাহিমের মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গত ৮ মাসে রাউজানে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তার নিয়ে গত ২৮ আগস্ট থেকে ২২ এপ্রিল পর্যন্ত ৯ জন খুন হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জনের বেশি। প্রায় প্রতিদিনই ঘটছে দখল, মাটি কাটা, পাহাড় কাটা, চাঁদাবাজি, দলীয় গ্রুপিং এবং আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা। এসব ঘটনায় ব্যবহার হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। একের পর এক খুন। সংঘর্ষ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। ধরা পড়ছে না জড়িতরা। তবে হত্যায় জড়িতরা এলাকায় ঘুরলেও পুলিশ ধরছে না বলে অভিযোগ স্বজনদের। খোঁজ নিয়ে জানা গেছে, ৫ই আগস্ট পরবর্তী কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটলেও হত্যাকাণ্ড শুরু হয় ২৮ আগস্ট থেকে। ওই দিন বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় পিটিয়ে হত্যা করা হয় রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের শ্রমিক লীগ নেতা আব্দুল মান্নানকে। তিনি বেতবুনিয়া সুগার মিল ডাক বাংলো এলাকার কবির আহমদের ছেলে। ১ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ি থেকে মোহাম্মদ ইউসুফ মিয়া নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইউসুফ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল শুক্কুর মিয়ার বাড়ির মৃত শামসু মিয়ার ছেলে। ১১ নম্বরের নিখোঁজের ৩ দিনের মাথায় রক্তাক্ত অবস্থায় হাফেজ মাওলানা আবু তাহের নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি রাউজানের চিকদায়ের ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি বাড়ির প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। এ হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধে হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করলেও পুলিশ বলছে এটির তদন্ত চলছে
এখনও কারণ নিশ্চিত হয়নি। গত 24 জানুয়ারি উপজেলার নোয়াপাড়া এলাকায় মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে সন্ত্রাসীরা গুলিতে নিহত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী। জাহাঙ্গীর আলম নোয়াপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নিরামিষপাড়ার মৃত আবু সৈয়দ মেম্বারের ছেলে। জাহাঙ্গীরনগরের খাতুনগঞ্জের পাইকারি শুটকি ব্যবসায়ী ছিলেন। গত 29 ফেব্রুয়ারি মোহাম্মদ হাসান নামে এক যুবলীগ কর্মীকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। নিহত হাসান নোয়াপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আহমেদ হোসেন মেম্বারের বাড়ির মোহাম্মদ বজল আহমেদ ড্রাইভারের ছেলে। তাকেও রাজনৈতিক বিরোধে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের। গত 15 মার্চ ইফতার মাহফিল নিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনি ও ছুরিকাঘাতে খুন হন কমরউদ্দিন জিতু নামে এক যুবদল কর্মী। কমরউদ্দিন জিতু হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনিও রাজনৈতিক বিরোধে খুন হন। গত 21 মার্চ পূর্ব গুজরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বৃহত্তর হোয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব পার্শ্বে খোলা জমি থেকে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ রুবেল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। গুরুতর সন্দেহে তাকে গণপিটুনি দিয়ে হত্যা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত রুবেল নগরীর বায়েজিদ বোস্তামি থানার মৃত নুরুল আলমের ছেলে। সর্বশেষ 19 এপ্রিল রাতে খুন হন যুবদল কর্মী মানিক আবদুল্লাহ। এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরপর 19 এপ্রিল রাত 1:30টার দিকে চট্টগ্রামের রাউজানের বাগওয়ান ইউনিয়নের 3 নং ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়া গ্রামে ভাত খাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাত করে যুবদল কর্মী মানিক আবদুল্লাহকে হত্যা করে দুর্বৃত্তরা। 12 থেকে 15 জনের মুখোশধারী দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। 8 মাসে 30,000 কোটি টাকার ঋণ পরিশোধ করল সরকার। গত জুলাই মাসে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এবং এরপর থেকে দেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনীতি ও বাণিজ্য নতুন গতি সৃষ্টি হয়েছে। রেমিটেন্সের রেকর্ড বৃদ্ধি, বৈদেশিক ঋণ পরিশোধে অগ্রগতি এবং অর্থনৈতিক সূচকগুলোর উন্নয়নে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 26.73 বিলিয়ন মার্কিন ডলার। তবে IMF এর BPM6 পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভ 21.39 বিলিয়ন ডলার এবং প্রকৃত ব্যয়যোগ্য নেট রিজার্ভ প্রায় 16 বিলিয়ন ডলার। রিজার্ভ বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহ। এপ্রিলের প্রথম 12 দিনেই দেশে 105.24 মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। এর আগে মার্চ মাসে প্রবাসী প্রায় 3.29 বিলিয়ন ডলার ছুঁয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। 2024 থেকে 25 অর্থবছরের শুরু থেকে টানা 7 মাস ধরে রেমিটেন্স 2 বিলিয়ন ডলারের উপরে রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন অন্তর্বর্তী সরকারের ব্যাংক ভিত্তিক প্রণোদনা এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর উদ্যোগ এই সাফল্যের পেছনে কাজ করছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক ঋণ ছিল প্রায় 3.2 বিলিয়ন ডলার, 39,000 কোটি টাকা। তবে মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে যুগোপযোগী নীতি ও কঠোর পরিকল্পনার মাধ্যমে এই ঋণ কমিয়ে 829 মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ মাত্র 8 মাসে 29,000 কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির। 1 মে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ করবে বিএনপি। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, 1 মে বেলা 2টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশগ্রহণ নেবেন। ওই দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে। ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান নজরুল ইসলাম খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা বিএনপি সমর্থন করে। সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে গুলশান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। ভারতের উপর এবার উল্টো বাংলাদেশের নিষেধাজ্ঞা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিলের প্রতিক্রিয়ায় বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত থেকে বেশ কয়েকটি পণ্যর আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে মোদী সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে, কারণ এতে কোটি কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পণ্যগুলোর তালিকায় রয়েছে সুতা, আলু, গুড়, দুধ ও দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টেলিভিশন, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ এবং মার্বেল স্ল্যাব। বাংলাদেশের বস্ত্র শিল্পে এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে। বর্তমানে প্রয়োজনীয় সুতার প্রায় 90% আসে ভারত থেকে। তবে এখন থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি পুরোপুরি বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের স্থানীয় বস্ত্র শিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, যারা দেশীয় উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়ে আসছিলেন। যদিও চীন ও তুরস্ক থেকেও সুতা আমদানি করা হয়, তবে এতদিন ভারতীয় সুতারই আধিপত্য ছিল বাজারে। এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও অনস্বীকার্য। ভারতের একতরফা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ছিল মারাত্মক ক্ষতির কারণ। তারও আগে ডক্টর ইউনূসের 7 সিস্টার্স মন্তব্য এবং বাংলাদেশের চীনের প্রতি ঘনিষ্ঠ নীতি গ্রহণ, সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। বিশ্লেষকরা মনে করেছেন, বাংলাদেশ এই নিষেধাজ্ঞার মাধ্যমে শুধু প্রতিশোধ নয়, বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশটি এখন আর ভারতের উপর একতরফাভাবে নির্ভর করতে চায় না, বরং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা নয়। ভারত প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত, যা বহু কোটি ডলারের বাজার তৈরি করেছিল। এবার সেই বাজারে বড় ধাক্কা খেয়েছে ভারতের বস্ত্র খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ সরকারের ভাষ্য, এই সিদ্ধান্ত কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং দেশীয় শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। তবে ভারতের বস্ত্র ব্যবসায়ীরাও ইতিমধ্যেই প্রকাশ্য মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এরই মধ্যে 5ই আগস্ট রাজনৈতিক অজুহাতে ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয়। এর ফলে কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের হোটেল, হাসপাতাল ও শপিং মলগুলো কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছে। চিকিৎসা ও কেনাকাটার জন্য বাংলাদেশিদের উপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠান বর্তমানে ক্ষতির মুখে। বাংলাদেশ এখন ভারত নির্ভর বাণিজ্য চক্রের বাইরে গিয়ে আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি RCEP তে যোগদান আগ্রহী। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15টি প্রভাবশালী দেশ রয়েছে, যারা বৈশ্বিক অর্থনীতির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। চীনের পক্ষ থেকেও রয়েছে নীরব সমর্থন। ডক্টর ইউনূসের নেতৃত্বে নেওয়া কূটনৈতিক পদক্ষেপগুলো প্রমাণ করছে, আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসী, দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড়।